আমার মামাতো ভাই দিল্লিতে থাকে। আমার মামাতো ভাই আমাকে প্রায়শই ওর বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাতো। পড়াশোনা চলাকালীন আমরা একই সাথেই দিল্লি ইউনিভার্সিটি থেকে অনার্স পাস করি। কলেজে মামাতো ভাই আর আমার ডিপার্টমেন্ট আলাদা হলেও আমাদের দুজনকার বন্ধুত্ব খুব ভালো ছিল। ভাগ্যক্রমে এখন চাকরির সুবাদে আমরা দুজনেই দিল্লিতে থাকি। তবে দিল্লিতে ওর বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব অনেকটাই। মামাতো ভাই চাকরি পাওয়ার পর বিয়ে করেছে, তবে আমি এখনো বিয়ে করিনি। আমি এখনো পুরোপুরি সিঙ্গেল। তবে হয়তো খুব শীঘ্রই 4 হাত এক হতে পারে। মামাতো ভাইয়ের বারবার অনুরোধের জন্য আমি অফিস থেকে দিন 3 ছুটি নিয়ে নিলাম। আমি মামাতো ভাইকে ফোনে বললাম কাল ওদের বাড়ি যাচ্ছি। মামাতো ভাই কথাটা শুনে রীতিমতো বেশ আনন্দিত হলো। পরের দিন সকালে প্ল্যান মতো সব ঠিকঠাক করে জিনিসপত্র গুছিয়ে নিলাম। মনে করলাম সন্ধ্যাবেলায় রওনা হব। সেই মতো ড্রাইভারকে সব ঠিকঠাকভাবে বুঝিয়ে দিলাম। সন্ধ্যার খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। বেরানোর সময় মা যথারীতি সাবধানতা বাণী দিতে লাগলো, সাথে একটি তাবিজও দিল। আমি তো এসব দেখে অবাক। মা, তুমি সেই আগেকার দিনের মানুষই রয়ে গেলে। আর এইসব তাবিজ মাদুলিতে কি কেউ বিশ্বাস করে? এইসব জিনিসগুলো অন্ধবিশ্বাস আর কুসংস্কারকে প্রশ্রয় দেয়। আর তুমিও। কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি করি। নে, তুই এটা হাতে বেঁধে নে। আর কি করা যায়, যথারীতি মায়ের হুকুম মেনে মাদুলিটা হাতে পরে নিলাম। এবার আমি আর ড্রাইভার অভি গাড়িতে উঠে পড়লাম। ঘড়িতে তখন রাত 8টা বাজে। শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। এমনিতেই অমাবস্যার রাত, চারিদিকে গাঢ় নিকষ কালো অন্ধকার। গাড়ির হেডলাইটে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাছগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে। ড্রাইভারের পাশের সিটেই আমি বসেছিলাম। পুরো গাড়িটায় আমি আর অভি ছাড়া কেউ নেই। মাঝে মাঝে ওর সাথে কথা হচ্ছে, আর গাড়ি 100 থেকে 120 কিমি বেগে ছুটে চলেছে। ঠিক এমন সময় আমার ফোনটা বেজে উঠল। আমি পকেট থেকে ফোনটা বার করে দেখলাম মা ফোন করছে। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো। একা যেতে তোর কোনো অসুবিধে হচ্ছে না তো? আরে না না, কোনো অসুবিধা হচ্ছে না। তুমি চিন্তা করো না, আমি পৌঁছে তোমাকে ফোন করব। এই বলে ফোনটা রেখে দিলাম। অভি কিছুক্ষণ পর একটা গান চালালো। গানটা আমার খুব পছন্দের। গান শুনতে শুনতে কখন যে চোখে ঘুম নেমে এসেছিল জানি না। হঠাৎ করে অভি এমনভাবে গাড়ির ব্রেকটা মারলো যেন পুরো গাড়িটা উল্টে যাওয়ার জোগাড়। আমি অভিকে ধমক দিয়ে বললাম, এটা কি হলো অভি? এত জোরে কখনো গাড়ির ব্রেক মারে? অভি বলল, আমার দোষ না স্যার, ওনার দোষ, ওনার জন্য সব কিছু। আমি আস্তে আস্তে গাড়ির সামনের দিকে তাকিয়ে দেখি 21 থেকে 22 বছরের একটি মেয়ে একটা বাচ্চাকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে। ঘড়িতে তখন রাত 12টা বাজে। মেয়েটির পরনে সাদা শাড়ি, শাড়ির আঁচল মাটির সঙ্গে গোড়াগড়ি খাচ্ছে, চুলগুলো এলোমেলোভাবে হাওয়ায় উঠছে। আমি গাড়ির বাইরে বেরিয়ে এসে বললাম, কি ব্যাপার? আপনি এত রাতে এই শুনশান রাস্তায় বাচ্চাকে কোলে করে আমার গাড়ির সামনে আসলেন কেন? তখন মেয়েটা কান্না ভেজা কণ্ঠে বলল, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। আমি কোনো রকমে ওদের ওখান থেকে পালিয়ে এসেছি। সামনেই আমার শ্বশুর বাড়ি। দয়া করে আমাকে আপনারা আপনাদের সঙ্গে নিয়ে চলুন। দেখুন, আপনি রাস্তা থেকে সরে দাঁড়ান, আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। এই কথা বলতেই মেয়েটা আমার পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। ওদিক থেকে অভি বলল, আমাদের গাড়ির পেছনের সিট তো খালি পড়ে আছে, আমরা না হয় ওকে এই বিপদ থেকে একটু সাহায্য করি। আর সামনেই তো ওর শ্বশুর বাড়ি, আমরা ওখানেই ওকে নামিয়ে দেব। অভির কথা শুনে মেয়েটাকে আমি গাড়িতে উঠতে বললাম। মেয়েটি বাচ্চাটাকে কোলে করে নিয়ে গাড়ির পেছনের সিটে উঠে বসলো। এরপর অভি
গাড়িটা স্টার্ট করে দিল। কিছুক্ষণ পরে গাড়ির ভেতরে আমার আর অভির কেমন যেন একটা অস্বস্তি বোধ হতে লাগলো। একটা চাপা কটু ও বিশ্রী আষ্টে গন্ধে গাড়ির ভেতরটা মম করছে। আমরা থাকতে পারলাম না, সঙ্গে সঙ্গে গাড়ির জানালাগুলো খুলে দিলাম। অভি গাড়িটাকে রাস্তার ধারে দাঁড় করালো। হঠাৎ আমাদের দুজনের কানে একটা অদ্ভুত শব্দ এলো। মনে হচ্ছে কেউ যেন কিছু একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমরা ভালো করে শব্দটা শোনার চেষ্টা করলাম। শব্দটা আসছে গাড়ির পেছনের সিট থেকে। আমি আর অভি একটু ভয়ে ভয়ে গাড়ির পেছনের সিটের দিকে তাকালাম। তারপর আমরা যা দেখলাম তাতে আমাদের পায়ের নিচের মাটি সরে গেল। আমরা আমাদের নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। আমরা যে মেয়েটাকে গাড়িতে তুলেছিলাম সেই মেয়েটা এখন একটি ভয়ানক পিচাসিনীতে পরিণত হয়েছে। সেই পিচাসিনীর বড় বড় ধারালো নখ, চোখগুলো পুরো একেবারে টকটকে লাল, যেন কোনো আগুনের গোলা। ঠোঁট থেকে লাল রক্তের লালা ঝরছে, সারা শরীরে রক্তের দাগ। সে এক বিভৎস রূপ। আমি দেখলাম পিচাসিনী সেই ছোট্ট বাচ্চাটির শরীর থেকে মাংসগুলোকে পরম তৃপ্তিতে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। দৃশ্যটা এতই ভয়ঙ্কর যে সেটা বলে বোঝানো যাবে না। এই দৃশ্য দেখে আমরা দুজনে প্রচণ্ড ঘামতে শুরু করলাম। আমার গলা থেকে যেন কোনো আওয়াজই বেরোলো না, হাত পা যেন অবশ হয়ে গেছে। অভি এই সব কিছু দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেছে। আমি যে এতক্ষণ ধরে পিচাসিনীকে দেখছিলাম সেটা সে এখনো খেয়াল করেনি। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না, আমার মাথা কাজ করছিল না। আমি আর একবার পিচাসিনীর দিকে তাকালাম। এবার পিচাসিনীর লাল চোখে চোখ পড়ে যায়। এবার সে তার বিভৎস লালা জড়ানো চেহারা নিয়ে আমার দিকে তাকায়। একটু একটু করে সে আমার দিকে এগিয়ে আসে, আর তার ঠোঁটে একটা পৈশাচিক হাসি বিরাজ করছে। যখন পিচাসিনী আমার অনেক কাছে চলে আসে তখন আমি দুই হাত দিয়ে আমার মুখ ঢাকলাম। আর ঠিক তখনই মায়ের দেওয়া সেই তাবিজটা থেকে একটা তীব্র নীল আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। নীল আলোর প্রভাবে সেই পিচাসিনী আমার থেকে অনেকটা দূরে সরে গেল। তারপর সেই পিচাসিনী একটি ভয়ঙ্কর চিৎকার করে উঠল। ঘটনাটা ঘটার পর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। ঘুমটা ভাঙল অভির কণ্ঠস্বরে। অভি বলল, স্যার উঠে পড়ুন, সকাল হয়ে গেছে। আমি বাইরের চারিদিকে তাকালাম। সকালে সূর্যের প্রথম কিরণ চারিদিক আলোকিত করে তুলেছে। ঘুম থেকে উঠতেই অভি কালকের সেই পিচাসিনীর কথা জিজ্ঞাসা করল। আমি বললাম, তুমি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলে তার ঠিক পরে আমিও অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তাই কালকের ঘটনাটার ব্যাপারে আমার আর কিছুই মনে নেই। কালকে রাতের বাদবাকি ঘটনাটা আমি আর অভিকে বললাম না। প্রায় সকাল 7টা নাগাদ আমি আমার মামাতো ভাইয়ের বাড়ি পৌঁছালাম। মামাতো ভাই আমাকে দেখে জিজ্ঞেস করলো, কি রে, তোর তো কাল রাতে আমার এখানে আসার কথা ছিল, তোর আসতে এত দেরি হলো কেন? তখন আমি আর অভি কালকে রাতের ঘটনাটা সব খুলে বললাম। আমার মামাতো ভাই ঘটনাটা শুনে একটু গম্ভীর গলায় বলল, তোরা যে হাইওয়ে দিয়ে কাল রাতে এসেছিস, সেই হাইওয়েতে প্রায় বছর 3 আগে একটা 21 থেকে 22 বছরের মেয়েকে তার বাচ্চা সমেত কতগুলো লোক মিলে কুপিয়ে খুন করে তার লাশটাকে নদীতে ফেলে দিয়েছিল। তখন থেকেই ওই হাইওয়েতে ওই মেয়েটার আত্মা ঘুরে বেড়ায়। সেই জন্যই ওই হাইওয়ে দিয়ে রাত্রি 10টার পর কেউ যায় না। তোরা এই হাইওয়ে সম্পর্কে জানতিস না, যার জন্য তোদের সাথে এরকম ঘটনা ঘটেছে। মামাতো ভাইয়ের কথা শুনে আমরা একে অপরের দিকে তাকিয়ে রইলাম।
সমাপ্ত। ভিডিওকে লাইক করতে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু। এইটা করে আপনি আমাদের নতুন ভিডিওর বিষয়ে আপডেটেড থাকবেন। বিদায়।